হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এ মডেল কোশ্চিন পেপার 8 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 8 5-এর 1 থেকে শুরু করব। এর আগের দিন আমাদের 4 পর্যন্ত হয়ে গেছে, মানে পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে। আজকে আমরা পার্ট 3 শুরু করব। খুব ভালো করে দেখবে, আর দেখে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে কিন্তু, ঠিক আছে? তাহলে আজকে আমরা শুরু করব রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 8 5-এর 1 থেকে। প্রথম কোশ্চিন খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এই অঙ্কটা কিন্তু খুব পরীক্ষায় আসে, তোমরা কিন্তু খুব ভালো করে দেখো এবং বুঝবে কিন্তু। দেখো প্রশ্ন কি আছে, বলছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা। বলছে কোনো মূলধন মানে একই টাকা যদি তুমি একটা সরল সুদে রাখছো আর একটা চক্রবৃদ্ধি সুদে রাখছো, সরল সুদে যেটা রাখছো সেখানে তুমি 2 বছর পর সুদ পাচ্ছ 8,400 টাকা, আর যেটা তুমি চক্রবৃদ্ধি সুদে রাখছো সেটা তুমি 2 বছর পর সুদ পাচ্ছ 8,652 টাকা, ঠিক আছে? অথচ মূলধন কিন্তু একই। বলছে এখানে তাহলে মূলধন ও সুদের হার কত? আমি একটা কথা বলছি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু প্রথম বছরের শেষে কিন্তু সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান হবে, আর দ্বিতীয় বছরে গিয়ে কিন্তু সরল সুদ একই থাকবে আর চক্রবৃদ্ধি সুদ কিন্তু আসলের উপর সুদ হবে আর সুদের উপর সুদ হবে। ঠিক আছে, আমি একটু করছি, তারপর দেখুন। প্রথমে লিখছি 2 বছরের সরল সুদ। 2 বছরের সরল সুদ ইকুয়াল টু 8,400 টাকা। অতএব 1 বছরের সরল সুদ 8,400 বাই 2 মানে 4,200 টাকা। তাহলে প্রথম বছরের শেষে কিন্তু সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান। আমি একটু বুঝা দিচ্ছি, দেখো। মনে করলাম একটা টাকা, এটা হচ্ছে মনে করো সরল সুদ। সরল সুদ আরেকটা আছে, এটা হচ্ছে মনে করো চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ টাকা কিন্তু একই, এক্স টাকা ধরে নিলাম, আমি ধরে নিলাম হচ্ছে এক্স টাকা। তুমি এক্স টাকা ব্যাংকে রেখেছো, একটা রাখছো সরল সুদ হিসেবে রেখেছো, আবার এক জায়গায় রেখেছো হচ্ছে চক্রবৃদ্ধি সুদ হিসেবে। সরল সুদ কিন্তু প্রথম বছরের শেষে তুমি পাবে হচ্ছে 4,200 টাকা, আর চক্রবৃদ্ধি সুদও তুমি পাবে, এটাও তুমি পাবে হচ্ছে 4,200 টাকা প্রথম বছরের শেষে। এটা হচ্ছে প্রথম বছরের শেষে, প্রথম বছরের শেষে, এটাও তাই, প্রথম বছরের শেষে। তাহলে প্রথম বছরের শেষে তুমি কিন্তু সরল সুদও যা পাবে, চক্রবৃদ্ধি সুদও তাই পাবে কিন্তু। মনে করো যে আমি ব্যাংকে এক্স টাকা রেখে দিয়েছি সরল সুদ হিসেবে, আবার এক্স টাকা রেখে দিয়েছি চক্রবৃদ্ধি সুদ হিসেবে, একই দিনে একই সময় রাখলাম, কিন্তু সরল সুদের ক্ষেত্রে আমি প্রথম বছরের শেষে সুদ পাবো 4,200 টাকা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও কিন্তু আমি প্রথম বছরের শেষে পাবো 4,200 টাকা, দ্বিতীয় বছরের শেষে যে সরল সুদের ক্ষেত্রে পাবো আবার এই 4,200 পাবো, এত টাকাই পাবো কিন্তু চক্রবৃদ্ধি সুদের কিন্তু আমি কিন্তু বেশি পাবো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হবে, এই এক্স টাকা প্লাস এই দুটার উপর সুদ হবে কিন্তু। আমি একটু লিখে নিচ্ছি, প্রথম বছরের শেষে সরল সুদ
ইকুয়াল টু চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 4200 টাকা। তাহলে প্রথম বছরের শেষে আমরা কিন্তু সরল সুদও যা পাবো, চক্রবৃদ্ধি সুদও তাই পাবো, সেটা হচ্ছে 4200 টাকা। এবার দ্বিতীয় বছরের শেষে যে কিন্তু আমরা সরল সুদ কিন্তু 4200 পাবো, কিন্তু দ্বিতীয় বছরের শেষে এটা হচ্ছে দ্বিতীয় বছরের শেষে, দ্বিতীয় বছরের শেষে, ঠিক আছে। দ্বিতীয় বছরের শেষে সরল সুদ ইকুয়াল টু 4200 টাকা। দ্বিতীয় বছরের সরল সুদ কিন্তু 4200 পাবো, কিন্তু চক্রবৃদ্ধি সুদ কত পাবো? চক্রবৃদ্ধি সুদ পাচ্ছে 8652, এখান থেকে 4200 বাদ যাবে। আবার লিখছি যে দ্বিতীয় বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 8652 মাইনাস 4200 এত টাকা, সমান সমান হচ্ছে 2 আছে 4, 4452 টাকা। দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি সুদ পাবো 4452 টাকা। দেখো আমি কিন্তু একই টাকা কিন্তু সরল সুদে ভেসে রেখেছি এবং চক্রবৃদ্ধি সুদ হিসেবেও রেখেছি। সরল সুদের ক্ষেত্রে আমি কিন্তু প্রতি বছর পাচ্ছি 4200 করে, কিন্তু তার পরের বছর 4200 পাবো। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু আমি প্রথম বছর 4200 পাইছি, দ্বিতীয় বছরে যায় কিন্তু 4452 টাকা পাইছি। তার মানে সরল সুদ অপেক্ষা কিন্তু 252 টাকা বেশি পাইছি। এখন তোমাদের প্রশ্নে কেন এই 252 টাকা বেশি পেয়েছি? আসল তো একই, এক্স টাকা, আসলে এক্স টাকা। তার মানে এই যে 4200 টাকা সুদ হয়েছে, এই সুদের উপর সুদ হয়েছে 252 টাকা। এক্স টাকার সুদ হয়েছে 4200, কিন্তু এই 4200 টাকার সুদ হবে হচ্ছে 252, ঠিক আছে। আর চক্রবৃদ্ধি সরল সুদের ক্ষেত্রে শুধুমাত্র আসলের উপর সুদ হবে, ও সুদের উপর সুদ হবে না। আর চক্রবৃদ্ধি ক্ষেত্রে কিন্তু সুদ যেটা হবে তার উপর সুদ হবে, কিন্তু পরের বছর যায় কিন্তু এক্স টাকার এক্স প্লাস 4200 প্লাস 4452, এই 3টে টাকার উপর যে সুদ হবে, মানে আরও বেড়ে যাবে সুদটা কিন্তু আরও বেড়ে যাবে চক্রবৃদ্ধি ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দেখো একটা লক্ষ্য করো যে এক্স টাকা এর মধ্যে কিন্তু এই যে এই টাকার মধ্যে এক্স টাকা প্লাস 4200 টাকা, এই দুটার টাকার সুদ আছে, কিন্তু এক্স টাকার সুদ আছে প্লাস 4200 টাকার সুদ আছে। এক্স টাকার সুদ হচ্ছে 4200, আর 4200 টাকার সুদ হচ্ছে এই যে 42, এই টাকা এই 4200 সুদ হচ্ছে 252 টাকা। তাহলে এখানে এই যে 4452 টাকা হলো, মানে 252 টাকা বেশি হলো। সরল সুদ হচ্ছে 4200 টাকা, একই টাকা। আমি সরল সুদে রাখছি, চক্রবৃদ্ধিও রাখছি। সরল সুদে প্রথম বছর 4200, চক্রবৃদ্ধিও প্রথম বছর 4200। দ্বিতীয় বছরে যে সরল সুদ 4200, আর দ্বিতীয় বছর যে চক্রবৃদ্ধি হচ্ছে 4452 টাকা। তার মানে 252 টাকা বেশি হলো। এখন তোমাদের প্রশ্নে এই 252 টাকা কেন বেশি হলো? কারণ হচ্ছে এই 4452-এর মধ্যে কিন্তু এক্স টাকার সুদ আছে, আবার এই 4200 টাকার সুদ আছে, মানে সুদের উপর সুদ, সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তার মানে এই 4200 টাকার সুদ আছে হচ্ছে 252 টাকা। তার মধ্যে এইটা কত? এটা হচ্ছে 4200 প্লাস 252, এটা মিলে হচ্ছে 4452। এই 252 টাকা হচ্ছে 4200 টাকা সুদ। তার মানে এখানে আসল হচ্ছে 4200, সুদ 252, এবং সময় হচ্ছে 1 বছর। তাহলে সুদের হার কি সেটা আমি কিন্তু বের করব, ঠিক আছে। তাহলে আমি একটু লিখে নিচ্ছি যে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা বেশি। আমি লিখছি চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা বেশি ইকুয়াল টু 4452 মাইনাস 4200 এত টাকা।
সমান 252 টাকা। তাহলে এই যে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে 252 টাকা বেশি হচ্ছে, কারণ এই সুদটা কিন্তু এই 4200 টাকা সুদ হচ্ছে 252 টাকা। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আসলে তো সুদ হবেই, আবার যে সুদ হয়ে গেছে সেই সুদের উপর সুদ হবে, সেটাই হচ্ছে চক্রবৃদ্ধির সুদ। তার মানে 4200 টাকার সুদ হচ্ছে 252, তাহলে আসল পি হচ্ছে 4200, সুদ হচ্ছে 252, আর সময় টি হচ্ছে 1 বছর। সুদের হার কত সেটা আমরা বের করবো, কিন্তু সেটা আমরা কি বের করব, ঠিক আছে। আমি আবার একবার বুঝে দিচ্ছি, খুব ভালো করে শোনো। মনে করো এক্স টাকা আমি সরল সুদ হিসেবে রাখলাম, আবার চক্রবৃদ্ধি সুদ হিসেবে রাখলাম। এক্স টাকার সরল সুদ রাখছি, এক্স টাকার চক্রবৃদ্ধি রাখছি। এইবার সরল সুদের ক্ষেত্রে প্রথম বছরের শেষে আমি 4200 পেলাম, চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথম বছর 4200 পাইছি, দ্বিতীয় বছরের শেষে যে আমি সরল সুদের ক্ষেত্রে 4200ই পাচ্ছি, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে আমি কিন্তু 4452 টাকা পাচ্ছি, অথচ আসল কিন্তু এক্স টাকা, এ আসল এক্স, এরও আসল এক্স। তাহলে এই যে 252 বেশি পাচ্ছি, মানে চক্রবৃদ্ধি সুদে আমরা সরল সুদ অপেক্ষা 252 টাকা বেশি পাচ্ছি। কেন বেশি পাচ্ছি? এই 4200 টাকা সুদ হচ্ছে 252, এক্স টাকার সুদ এটা কিন্তু 4200, এক্স টাকার সুদ 4200 হচ্ছে, কিন্তু এই সুদের সুদ হচ্ছে 252। এই টোটাল মিলে হচ্ছে 4452 টাকা, দুটা মিলে 4452, ঠিক আছে। আর সরল সুদের ক্ষেত্রে একমাত্র এই আসলের উপর সুদ হবে, সুদের উপর কোনো সুদ হবে না, এই সুদের উপর সুদ হবে না, একমাত্র এরই উপর সুদ হবে এটা। আর আর চক্রবৃদ্ধি এটা এর ক্ষেত্রে কিন্তু এর উপর সুদ হবে প্লাস এর উপর সুদ হবে। এর সুদ হচ্ছে 252, আর এর সুদ হচ্ছে 4200 টাকা, এর সুদ হচ্ছে 4200, এই মিলে হচ্ছে 4452 টাকা। তার মানে এখানে 4200 টাকা সুদ হচ্ছে 252, তাহলে এখানে আসল পি হচ্ছে 4200, আর সুদ আই হচ্ছে 252, সময়টি 1 বছর। আমি সুদের হার বের করব, লিখছি আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 4200 টাকা। আচ্ছা, এবার লিখছি সময় ব্র্যাকেট টি, আমি কিন্তু সরল সুদ হিসেবে চাচ্ছি এখন, আর সময় টি ইকুয়াল টু 1 বছর। সুদ ব্র্যাকেটে আই ইকুয়াল টু 252 টাকা, আর সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু প্রশ্নোত্তর, তাহলে আর ইকুয়াল টু 100 গুণন আই, নিচে হচ্ছে পিটি। যখন আমরা সুদের হার বার করব 100 গুণন সুদ, আর নিচে আসল গুণন সময়। এবার আমি মান বসাবো, তাহলে এখানে হচ্ছে 100 গুণন 252, সুদ হচ্ছে 252, এবং কত টাকার 252 সুদ হয়েছে? 4200 টাকার, তার মানে আসল হচ্ছে 4200 টাকা। তাহলে এখানে হচ্ছে 4200 টাকা, এবং কত সময়? 1 বছরে। তাহলে আমরা দুটো শূন্য কেটে দিচ্ছি, 6 দেওয়া যায়, একবারে 6 বারে যাচ্ছে, তার মানে 6 টাকা। তাহলে এখানে সুদের হারটা কত হচ্ছে? সুদের হার ইকুয়াল টু 6%। এবার সুদের হার আমরা কিন্তু পেয়ে গেলাম, এবার আমরা আসল বার করব। আচ্ছা, এইবার দেখো, এই যে 4200 টাকা সুদ হয়েছে, এই সুদটা হচ্ছে 1 বছরে সুদ হয়েছে, এই 4200 টাকা সুদ কিন্তু 1 বছরে, এবং কত পার্সেন্টের সুদ দিয়েছে? 6% হারে। তাহলে আমরা আসল বার করব, তাহলে আমরা লিখবো সুদ আই হচ্ছে 4200। এবার কিন্তু এটাকে আমরা সুদ ধরবো, আগের বার কিন্তু এই টাকার সুদ হয়েছে এটা, যার জন্য এটাকে আমরা আসল ধরছি, কিন্তু এইবার এটা সুদ। তাহলে সুদ কত? 4200 টাকা। আমরা লিখবো সুদ আই ইকুয়াল টু সুদ আই ইকুয়াল টু 4200 টাকা। এইবার সময় টি ইকুয়াল টু 1 বছর, আর সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 6%। তাহলে কত পার্সেন্ট সুদ দিয়েছে? 6% হারে সুদ দিয়েছে। এবার আমরা আসল বের করব, অতএব আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু প্রশ্নোত্তর, আসল পি কত বের করব। তাহলে পি ইকুয়াল টু, এখানে করছি, পি ইকুয়াল টু 100 গুণন আই, আর নিচে হচ্ছে আর টি। 100 গুণন আই, নিচে হচ্ছে আর টি।
সমান সমান তাহলে 100 গুণন 4200, আয়ের মান হচ্ছে 4200। এবার আর এর মান হচ্ছে 6 আর 1, সময় হচ্ছে 1। এবার যদি 6 দিয়া 4200 কাটি তাহলে হবে 700, সমান সমান 70,000 টাকা। তাহলে 70,000 টাকা। এবার তাহলে আমরা অ্যান্সার লিখবো সুদের হার 6% আর আসল হচ্ছে 70,000 টাকা। এখানে অ্যান্সার লিখছি সুদের হার ইকুয়াল টু 6% আর মূলধন ইকুয়াল টু 70,000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। মূলধন হচ্ছে 70,000 টাকা। ঠিক আছে, আমি আবার বুঝে দিচ্ছি, তোমরা আরেকবার দেখো, খুব সোজা লিখবে অঙ্কটা, বুঝতে পারলে সোজা। কিন্তু মনে করো এক্স টাকা আমরা সরল সুদ হিসেবে রাখছি, আবার এক্স টাকা আমরা চক্রবৃদ্ধি সুদ হিসেবে ব্যাংকে জমা রাখছি। তাহলে এখানে সরল সুদের ক্ষেত্রে আসল এক্স, আবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও আসল এক্স। এইবার দেখা যাচ্ছে প্রথম বছরের শেষে কিন্তু আমি সরল সুদের ক্ষেত্রে যে সুদ পাবো, চক্রবৃদ্ধির ক্ষেত্রেও আমি কিন্তু সেই পরিমাণে সুদ পাবো। সরল সুদের ক্ষেত্রে আমরা সুদ পেয়েছি 4200 টাকা, আবার চক্রবৃদ্ধির ক্ষেত্রেও 4200 টাকা। কিন্তু দ্বিতীয় বছরের শেষে যা দেখছি সরল সুদ 4200, কিন্তু চক্রবৃদ্ধির সুদটা আমরা পাচ্ছি 4452 টাকা। মানে সরল সুদের থেকে 252 টাকা আমরা বেশি পাচ্ছি। কেন বেশি পাচ্ছি? কারণটা কি? কারণ এক্স এই যে 4452 টাকা যে আমরা চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি দ্বিতীয় বছরের শেষে যায়, এর মধ্যে কিন্তু এক্স টাকার সুদ আছে প্লাস এই 4200 টাকার সুদ আছে, মানে সুদের উপর সুদ, এই সুদের আবার সুদ হয়েছে, এই মিলে হচ্ছে 4452। আর সরল সুদের ক্ষেত্রে ও শুধু আসলের উপর সুদ হবে, ওখানে সুদের কোনো সুদ হবে না কিন্তু। ঠিক আছে, যার জন্য এখানে হয়ে গেছে 4452, মানে 252 টাকা সরল সুদ অপেক্ষা আমি বেশি পাচ্ছি। এই যে 252 টাকা আমাকে সুদ দিচ্ছে, এটা কিন্তু 4200 টাকার সুদ 252, এক্স টাকার সুদ তো 4200 টাকা, আর 4200 টাকা সুদ 252 টাকা, এই মিলে হচ্ছে 4452 টাকা। এই দুটা মিলে হচ্ছে 4452। আমি আবার বলছি, এক্স টাকার সুদ হয়েছে 4200 টাকা, আবার 4200 টাকার সুদ এই যে প্রথম বছর যে সুদ হলো তার আবার সুদ হবে, এর সুদ হচ্ছে 252, এই মিলে হচ্ছে 4452। তার মানে এখানে আসল 4200, এই টাকার সুদ 252। ঠিক আছে, এই 4200 টাকার সুদ 252, এবং সেটা হচ্ছে এক বছরে। তাহলে আমরা এখান থেকে কী বের করবো? আমরা এখান থেকে বের করবো সুদের হার। এখান থেকে কিন্তু আমরা সুদের হার, এই যে আসল পি 4200, সময় এক বছর, সুদ 252, তাহলে কত পার্সেন্টের সুদ দিয়েছে? 6% সুদ দিয়েছে। এবার আমরা যখন সুদের হারটা পেয়ে গেলাম, এবার দেখো সুদ হচ্ছে 4200 টাকা পাইছি সরল সুদের ক্ষেত্রে, এবং সেটা এক বছরের প্রথম বছর শেষে, মানে এক বছরে, এবং সুদের হার 6%। তাহলে আসল কত সেটা আমরা বের করব, সেটা হচ্ছে 70,000 টাকা। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট 5-এর 2 নম্বর, দেখো এটা হচ্ছে সমহারের হ্রাস বৃদ্ধির অঙ্ক। খুব ভালো করে দেবে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। প্রশ্ন আছে যে একটি নতুন যন্ত্রের দাম 3,60,000 টাকা। একটি নতুন যন্ত্রের দাম হচ্ছে 3,60,000 টাকা। প্রথম 2 বছর যন্ত্রটির বার্ষিক 10% অবচয় হয়, মানে হ্রাস পায়। প্রথম 2 বছর 10% অবচয় হয়, মানে হ্রাস পায়, এবং পরবর্তী বছরগুলিতে বার্ষিক 25%, মানে 25% অবচয় হয়। হচ্ছে 4 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে? প্রথম 2 বছর কিন্তু 10% হ্রাস পায়, আর পরবর্তী বছরগুলিতে 25% হ্রাস পায়। হচ্ছে 4 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে, সেটা আমাকে বের করতে হবে। এটা কিন্তু সমহারে হ্রাস বৃদ্ধির অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে যন্ত্রটির মূল্য ব্র্যাকেটে পি ইকুয়াল টু 3,60,000 টাকা। লিখছি যন্ত্রটির মূল্য ব্র্যাকেটে হচ্ছে পি ইকুয়াল টু 3,60,000 টাকা। 3,60,000 টাকা কমপ্লিট। এবার লিখবো হচ্ছে
সময় ব্র্যাকেটে হচ্ছে N1 ইকুয়াল টু 2 বছর, আবার N2 ইকুয়াল টু 2 বছর। তাহলে এখানে সময় কিন্তু 4 বছর, প্রথম 2 বছর হচ্ছে 10%, আর পরবর্তী বছরগুলি মানে পরের 2 বছর হচ্ছে 25%। এই জন্য N1 আর N2 লিখলাম। N1 হচ্ছে 2 বছর, আবার N2 হচ্ছে 2 বছর, টোটাল 4 বছর। ঠিক আছে, খুব ভালো করে দেখবেন নিয়মটা। আচ্ছা, এইবার হচ্ছে হ্রাস। হ্রাস R1 ইকুয়াল টু 10% আর R2 ইকুয়াল টু 25%। কমপ্লিট। তাহলে এখানে কিন্তু হ্রাস প্রথম 2 বছর অবচয় মানে হ্রাস হয়ে পেয়েছে হচ্ছে 10%, আর পরের 2 বছর পরের বছরগুলিতে মানে পরের 2 বছর হচ্ছে 25% অবচয় হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে 4 বছর পর যন্ত্রটির মূল্য হবে। এখানে লিখছি 4 বছর পর যন্ত্রটির মূল্য হবে ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 মাইনাস R1 বাই 100 ব্র্যাকেট ক্লোজ, এখানে হচ্ছে N1 ইন্টু 1 মাইনাস R2 বাই 100 ব্র্যাকেট ক্লোজ N2। ঠিক আছে, তাহলে একটু খুব ভালো কথা দেখো, একবার আমার হয়ে যাবে। তাহলে N1 হচ্ছে 2 বছর, N2 2 বছর, R1 হচ্ছে 10% আর R2 হচ্ছে 25%। আসল তো একই আছে, 3,60,000 টাকা। কমপ্লিট। যন্ত্রটি মূল্য হবে, তাহলে আমরা লিখবো এখানে পি এর মানে হচ্ছে 3,60,000, ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস 10 বাই 100 পাওয়ার হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস 25 বাই 100 পাওয়ার হচ্ছে 2। খুব ভালো করে দেখো, এখানে N1 এর মান হচ্ছে 2, আবার N2 এর মান হচ্ছে 2। প্রথম 2 বছর, পরের 2 বছর। R1 হচ্ছে 10% আর R2 হচ্ছে 25%। অবচয় হ্রাস, তাহলে কিন্তু মাইনাস হবে, ফর্মুলা এখানে কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, তারপর হচ্ছে 3,60,000, এখানে হচ্ছে বাদ দিলে হচ্ছে 90 এর নিচে 100। দেখো এখানে 100 থেকে 10 বাদ মানে 90 এর নিচে 100, তার পাওয়ার হচ্ছে 2 ইন্টু এখানে 100 থেকে 25 বিয়োগ মানে 75 এর নিচে 100, এটা হচ্ছে 75 এর নিচে 100, মানে লসক হলে 100 হবে। 100 মাইনাস 25, 100 মাইনাস 25, 75 এর নিচে 100, এর পাওয়ার হচ্ছে 2। কমপ্লিট। নেক্সট পরের লাইন 3,60,000 ইন্টু 90 এর নিচে 100 ইন্টু 90 এর নিচে 100 ইন্টু 75 এর নিচে 100 ইন্টু 75 এর নিচে 100। এত। এবার আমাকে কাটাকাটি করতে হবে, এখানে 4টে শূন্য আছে, 1 2 3 4, 1 2 3 4। এবার যদি আমরা 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে 4, আর 25 দিয়ে কাটলে 3, আর 4 দিয়ে কাটলে 4 9 36 9। ঠিক আছে, এবার আমরা দুটো শূন্য কাটলাম, 1 2 1 2। তাহলে এখানে থাকলো হচ্ছে 3টা 9 থাকলো, আর 75 আর 3 থাকলো। এখানে প্রথমে 3টা 9-এর গুণফল, এখানে থাকলো হচ্ছে 9 9 81, 729, 729 গুণন 3 25, 3 75, তাহলে 3 5 15 5, 3 5 15 5, হাতে থাকছে 225, এত টাকা। তাহলে 729 আর 225 আমরা কিন্তু গুণ করব। আমি এখানে একটু গুণ করে নিচ্ছি, 729 আর 225, 5 45, 5 হাতে 4, 14 4 হাতে থাকলো 1,
36, আর 9 9 18, 8 5, 7 2 14, এবার আবার তাই 9 2 18, 8 5 14, 5 8 4 12, 2 হাতে থাকলো 1, হাতে থাকলো 1, 9 9 আর 5 14, 14 20, 0 হাতে থাকলো 2, 7 4 11, 11 3 14, 4 হাতে থাকলো 1 6, তাহলে সমান 164025, তার মানে 1,64,025 টাকা, 1,64,025 টাকা। তাহলে 4 বছর পর যন্ত্রটির মূল্য হবে 1,64,025 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে। তাহলে আমরা কিন্তু এখানে সময় N1 2 বছর, আবার পরবর্তী বছরগুলিতেও 25% হ্রাস পাবে, তাহলে পরবর্তী বছর মানে 2 বছর, তাহলে N2 হচ্ছে 2 বছর, R1 হচ্ছে 10%, R2 হচ্ছে 25%, পি হচ্ছে 3,60,000। হ্রাস, যেহেতু হ্রাস মানে অবচয়, সেখানে এটা মাইনাস হবে, কিন্তু ফর্মুলাটা খুব ভালো করে দেখে নিবে। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 6-এর 1 নম্বর। দেখো 6-এর 1 নম্বর, দেখো প্রশ্ন আছে হচ্ছে সমাধান করো। আমাকে কিন্তু একটা সমাধান করতে হবে। দেখো খুব ক্রিটিক্যাল প্রশ্ন, খুব ভালো করে দেখবে, একটু কঠিন আছে সমাধানটা। বলছে x+1 ইন্টু x+2 মাইনাস 34/33 তার স্কোয়ার, মানে 34-এর নিচে 33-এর স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে আমাকে সমাধান করতে হবে। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হবে। তাহলে এখানে আছে x+1 ইন্টু x+2 মাইনাস 34/33 তার স্কোয়ার ইকুয়াল টু 0। আমরা কিভাবে করব? খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো, বুঝতে খুব সুবিধা হবে। খুব ভালো করে দেখো, বুঝতে পারবে। ঠিক আছে, 100% নজরে বোর্ডের দিকে দাও, অবশ্যই বুঝতে পারবে। 100% নজর বোর্ডে দেখো, বুঝতে পারবে। আমরা প্রথমে 34কে কিন্তু ভেঙে নেব, মানে 33 প্লাস 1 আমি করছি। দেখো তাহলে x+1 আর একটা ব্র্যাকেটে x+2 মাইনাস, এই যে দেখো 34কে ভাঙছি, 33 প্লাস 1, 34কে ভাঙলাম 33 প্লাস 1, আর এটা যা আছে তাই 33 তার স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, এইবার আমরা কিন্তু 33 মানে একটা কিছু ধরে নেব। ধরে নিচ্ছি এ, ধরে নিচ্ছি, ধরি 33 ইকুয়াল টু এ। আমরা 33 সমান এ ধরে নিচ্ছি। তাহলে আমার প্রদত্ত রাশিমালাটা কি হবে? প্রদত্ত রাশিমালা তাহলে x+1 x+2 মাইনাস, এখানে হবে a+1 আর এখানে হবে a স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো প্রদত্ত রাশিমালা কিন্তু এরকম হবে। এটা হচ্ছে a+1, আমরা কিন্তু 33কে এ ধরে নিছি এ, কিন্তু তাহলে a+1 আর নিচে হচ্ছে a স্কোয়ার। এবার আমরা কিন্তু লসাগু করব। লসাগু করছি। লসাগু হচ্ছে a স্কোয়ার, আর তাহলে এর সঙ্গে গুণ হবে a স্কোয়ার, এটা হবে a+1 a+2, আর a স্কোয়ার ভাগ গেল, তাহলে এখানে থাকবে -a আর -1 ইকুয়াল টু 0। সামনে মাইনাস থাকলে এই জায়গাটাও কিন্তু মাইনাস হবে, এখানেও কিন্তু মাইনাস হবে, যেহেতু সামনে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করলে এই জায়গাটাও হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, আমি আবার বলছি, এই যে সামনে মাইনাস থাকার জন্য এই জায়গাটা কিন্তু মাইনাস হবে, এই জায়গাটা মাইনাস হবে। কমপ্লিট। এবার আমরা বজ্রগুণন, মানে এ স্কোয়ারে যদি 0কে গুণ করি তাহলে তো 0 হবে, 0-এর সঙ্গে কোনো কিছু গুণ করলে 0, আর নিচে 1 আছে, নিচে একটা কি আছে? 1 আছে, 1 দিয়ে গুণ করলে এটা যা আছে তাই। এবার দেখো এ স্কোয়ার আছে, একটা এ দিয়ে আমি এটাকে গুণ করব, আর একটা এ দিয়ে এটাকে গুণ করবো। ঠিক এইভাবে দেখো a+1, এখানেও a+2, মানে এখানে এ স্কোয়ার বদলে যে এরকম একটা এর সঙ্গে গুণ আর একটা এর সঙ্গে গুণ, -a-1 ইকুয়াল টু, এবার এ স্কোয়ার আর 0 এটা গুণ করলে কিন্তু হবে 0। এই দুটা গুণ করলে 0 হবে।
ঠিক আছে, এবার আমি এটা গুণ করে দিচ্ছি, ভিতরে দিচ্ছি, তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস এ, না এটা তো এক্স, এটাও তো এক্স, তাহলে এখানে হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, তাহলে এখানে হয়ে যাবে এ এক্স প্লাস এ, আর এটাও হবে এ এক্স প্লাস 2a, এ দিয়ে গুণ করলে এ এক্স প্লাস এ, এখানে এক্স আছে, এটাও এক্স আছে, আবার এ দিয়ে গুণ করলে এ এক্স প্লাস 2a মাইনাস এ মাইনাস 1 ইকুয়াল টু 0, কমপ্লিট। এইবার আমাকে এই যে দুটো রাশি আছে, এই দুই রাশিকে প্লাস অথবা মাইনাস দ্বারা গুণ করে আমাকে মাইনাস এ মিলাতে হবে, মাইনাস এ, প্লাস এ না, মাইনাস এ মিলাতে হবে। আমি গুণ করছি এটাকে মাইনাস দিয়ে, এটাকে প্লাস দিয়ে। এই যে দুটো রাশি, কিন্তু এই দুই রাশিকে চিহ্ন দ্বারা গুণ করতে হবে, চিহ্ন দ্বারা মানে প্লাস অথবা মাইনাস দ্বারা গুণ করতে করে আমাকে মাইনাস এ মিলাতে হবে। আচ্ছা, এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করে, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে কী হবে? মাইনাস এ এক্স আর মাইনাস 2a, এটাকে প্লাস দিয়ে গুণ করলে প্লাস এ এক্স আর প্লাস এ। এবার দেখো প্লাস মাইনাস এ এক্স কিন্তু কেটে যাবে, প্লাস মাইনাস এক্স কেটে যাবে, এই যে 2a থেকে এ বাদ দিলে মাইনাস এ, তাহলে আমার কিন্তু মিলে গেছে। এবার আমি কিন্তু সেট করব, সেট করে নিয়ম হচ্ছে প্রথমে যা আছে লিখবে আর শেষে যা আছে লিখবে, শুধু মাঝখানেটা লেখা যাবে না, এর পরিবর্তে এই দুই রাশিকে লিখতে হবে, এবং যাকে আমি যে চিহ্ন দ্বারা গুণ করছি তার সামনে সেই চিহ্ন দেবো। আমি আবার বলছি, প্রথম আর শেষে যা আছে আমি তাই লিখব, লিখছি দেখো, এ এক্স প্লাস এ, একটা হচ্ছে এ এক্স প্লাস 2a লিখলাম, আর লাস্টে আছে মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। এইবারে যে এর পরিবর্তে আমি এই দুই রাশিকে লিখব, এই এর পরিবর্তে দুটা রাশিকে, এবং যাকে যেভাবে গুণ করছে, যেভাবে গুণ করে মিলাইছি তার সামনে সেই চিহ্ন দেবো, সামনে সেই চিহ্ন। দেখো যেমন এটাকে মাইনাস দিয়ে গুণ করছি, সামনে একটা মাইনাস দেবো, রাশিটা কি আছে? এ এক্স প্লাস 2a, এটাকে কী দিয়ে গুণ করছি? প্লাস, সামনে প্লাস দেবো, রাশিটা কি আছে? এ এক্স প্লাস এ, এই কমপ্লিট। তাহলে আমি যাকে যেভাবে গুণ করছি তার সামনে সেই চিহ্ন, আর কিচ্ছু না। এবার দেখো এর মধ্যে কমন নেব, এর মধ্যে কি কমন আছে? দেখো এর মধ্যে কমন, যেটা কমন, এর মধ্যে কমন হচ্ছে এ এক্স প্লাস 2a কমন, বাকি এখানে থাকবে এ এক্স প্লাস এ আর মাইনাস 1, কিছু নাই মানে 1 আছে, কিছু না থাকলে এখানে 1। এবারে এটা যা চিহ্ন তাই দেবো। দেখো এর মধ্যে কিছুই কমন নাই, তাহলে এখানে 1 কমন নিচ্ছি, তাহলে এখানে এ এক্স প্লাস এ মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এই দুটার মধ্যে 1 কমন, ঠিক আছে। এবার দেখো এর মধ্যে এটা কমন, এটা কমন, তাহলে এ এক্স প্লাস এ মাইনাস 1 কমন, আর বাকি থাকলো হচ্ছে এ এক্স প্লাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0। এইবার আমরা কিন্তু এর মান বসে দেবো, অঙ্কের মধ্যে এ তো নাই, এ তো আমি ধরে নিছি, 33কে ধরছি, এবার আমি কিন্তু এর মান বসিয়ে দেবো, এখানে করছি এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। এখানে দেখো এ এক্স, তাহলে এখানে 33x প্লাস 33 মাইনাস 1, আবার একটা ব্র্যাকেটে এ এক্স 33x প্লাস 2 গুণন 33 আর প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এর মান বসিয়ে দিলাম, দেখো এরকম হবে, এর মান বসালে এরকম হবে, বা তাহলে এটা হচ্ছে 33x, এবার 33 থেকে 1 বিয়োগ প্লাস 32, আর যেহেতু প্লাস বড় এখানে প্লাস হবে, 33 থেকে 1 বিয়োগ করলে 32। এখানে দেখো 33x, এবার 33 দ্বিগুণ 66, তাকে 1 পাশে 1 যোগ 67 ইকুয়াল টু 0।
এবার আমরা কিন্তু সেপারেট করব, আর সেপারেট করার সময় কিন্তু আমাদের একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে, এই কথা কিন্তু লিখবে কিন্তু। তাহলে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে। তাহলে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে। প্রথমে এটা ইকুয়াল টু 0 হলে 33x প্লাস 32 ইকুয়াল টু 0 হলে, তাহলে 33x ইকুয়াল টু -32, অতএব x ইকুয়াল টু -32-এর নিচে 33, একটা হয়ে গেল। আর একটা হচ্ছে 33x প্লাস 67 ইকুয়াল টু 0 হলে, তাহলে এটাকে ওপারে গেলে মাইনাস হবে, তাহলে 33x ইকুয়াল টু -67, 67 প্লাস আছে, ওপারে গেলে কিন্তু মাইনাস হবে, বা x ইকুয়াল টু -67 নিচে 33। কমপ্লিট। এবার আমরা অ্যান্সার লিখব। তাহলে x ইকুয়াল টু -32/33 এবং -67/33, এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে, খুব ভালো করে লক্ষ্য করবে, আমরা কিন্তু 33 এখানে 34কে ভেঙে নিলাম, 33 + 1 এখানে 33 স্কোয়ার। এবার আমরা 33কে এ ধরে নিলাম, মানে 33 ইকুয়াল টু এ, তাহলে আমার এখানে a + 1 নিচে a স্কোয়ার। এবার আমি লসাগু করলাম, তাহলে এখানে a স্কোয়ার x + x + 2, একটা a এর সঙ্গে গুণ করলাম, আর একটা a এর সঙ্গে গুণ করলাম, তারপর আমি মিলালাম হচ্ছে -a, এটাকে মাইনাস, এটাকে প্লাস দা গুণ করলাম, যাকে যেভাবে গুণ করছি তার সামনে সেই চিহ্ন দিছি, ঠিক আছে। আর মানে ইকুয়াল টু 0, প্রথম আর শেষে যা আছে লিখবি, তারপর আমি কমন নিলাম, মান বসালাম, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট 6-এর 2 নম্বর। দেখো এটা একটা সিধা আসার্যের সূত্রে একটা অঙ্ক, খুব ভালো করে দেখবে। দেখো প্রশ্ন কি আছে, বলছে a ইন্টু বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0, ঠিক আছে। বলছে সমীকরণের বীজদ্বয় সমান হলে, সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে নিরূপক b² - 4ac ইকুয়াল টু 0 হবে। সমীকরণের বীজদ্বয় সমান, বাস্তব আর সমান যদি হয় তাহলে নিরূপক b² - 4ac ইকুয়াল টু 0, আর যদি 0 থেকে বড় হয় তাহলে নিরূপক, যদি বাস্তব এবং অসমান হয় তাহলে কিন্তু b² - 4ac গ্রেটার দেন 0, আর যদি অবাস্তব হয়, বীজদ্বয় অবাস্তব মানে কোনো বীজ না থাকে, তাহলে b² - 4ac লেস দেন 0, লেস দেন মানে -1 -2, 0 তো ছোটো, সেক্ষেত্রে লেস দেন 0 হবে। এখানে বীজদ্বয় সমান, বাস্তব এবং সমান, তাহলে কিন্তু নিরূপক b² - 4ac ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমরা আগে অঙ্কটাকে টুকে নিচ্ছি, দেখো। তাহলে এখানে আছে a b মাইনাস সি পাশে x² প্লাস বি সি মাইনাস এ পাশে এক্স প্লাস সি এ মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমে এটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে এ বি মাইনাস এসি পাশে হচ্ছে x², এ দিয়ে গুণ করলাম এ বি, এ দিয়ে গুণ করলে এসি, প্লাস এখানে হচ্ছে বিসি মাইনাস এ বি, বি দিয়ে গুণ করলে বিসি, বি দিয়ে গুণ করলে মাইনাস এ বি, পাশে এক্স প্লাস এসি মাইনাস বিসি, এসি মাইনাস বিসি ইকুয়াল টু 0। এখন দেখো আমরা যদি সেই চিহ্ন আসার্যের সমীকরণ ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 যদি এর সঙ্গে তুলনা করি, তাহলে এখানে a এর মান, এটা হচ্ছে a, আর এটা হচ্ছে b, আর এটা হচ্ছে c,
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এ হচ্ছে এ বি মাইনাস এসি, বি হচ্ছে বিসি মাইনাস এ বি, আর সি হচ্ছে এসি মাইনাস বিসি। সিধা আসার যে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের সঙ্গে যদি তুলনা করি তাহলে এটা কিন্তু এ হবে, আর এটা হবে বি, আর এটা হবে সি। এবার বলছে বীজদ্বয় সমান। যদি বীজদ্বয় সমান হয় তাহলে নিরূপক কী হবে? নিরূপক হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে বলা হচ্ছে নিরূপক। ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণের বীজ কীরূপ হবে সেটা কিন্তু নিরূপণ করে, যাকে এর জন্য বলা হয় একে নিরূপক। ইকুয়াল টু কি? জিরো। বীজদ্বয় বাস্তব এবং যদি সমান হয় তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা লিখছি বীজদ্বয় সমান হলে নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। এবার আমরা বি এর মান বসাবো, এ এর মান বসাবো, সি এর মান বসাবো। এবার বি এর মান থেকে, বি এর মান হচ্ছে যেটা, এটা হচ্ছে বি, বি এক্স, এটা বি। এবার এ এর মানকে, যেটা হচ্ছে এ। এবার সি এর মানকে, এটা হচ্ছে সি। এই মানগুলো কিন্তু আমরা এখন এখানে বসাবো, তাহলেই কিন্তু অঙ্কটা চলে আসবে। আমি বসাচ্ছি, দেখো প্রথমে বি হচ্ছে বিসি মাইনাস এ বি, তার হচ্ছে হোল স্কোয়ার, যেটা হচ্ছে বি। আচ্ছা, মাইনাস ফোর। এবার এর মানকে, যেটা এ, তাহলে এ বি মাইনাস এসি, ফোর এ সি। এবার সি এর মান, যেটা সি এসি মাইনাস বিসি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কিন্তু এখানে বি এর মান বসালাম, এ এর মান বসালাম, সি এর মান বসালাম। এটা হচ্ছে বি এর মান বিসি মাইনাস এ বি, আর এর মান হচ্ছে এ বি মাইনাস এসি, এর মান হচ্ছে এ বি মাইনাস এসি, আর সি এর মান হচ্ছে এসি মাইনাস বিসি। কমপ্লিট। এবার দেখো এটা কিন্তু একটা ফর্মুলায় করবে, সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমি লিখছি, দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর। আমরা কিন্তু এই দুটা কিন্তু গুণ করব, এ বি আর এসি গুণ করলে এ স্কোয়ার বিসি এই দুটা গুণ করলে, এবার এটা যেটাকে গুণ করলে মাইনাস এ বি স্কোয়ার সি, এটাতে এটাকে গুণ করলাম এ বি স্কোয়ার সি। এবার এটা দিয়ে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস হচ্ছে প্লাস, এটা গুণ করলে হচ্ছে এ বি সি স্কোয়ার কমপ্লিট ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কিন্তু এই দুটা গুণ করলাম, মাইনাস ফোরটা কিন্তু বাইরে থাকে, এই দুটো গুণ করে কিন্তু আমরা লিখলাম। ফার্স্টে এই দুটো গুণ করলাম এ স্কোয়ার বিসি, এটাতে গুণ করলাম এ বি স্কোয়ার সি, আবার এটাতে গুণ করলাম মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, আর প্লাস এ বি সি স্কোয়ার কমপ্লিট। এবার আবার মাইনাস ফোর দিয়ে গুণ করছি, এটা হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার সি, টু এ বি স্কোয়ার সি, দুটো বি আছে আর সি আছে, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার বিসি প্লাস ফোর এ বি স্কোয়ার সি প্লাস ফোর এ স্কোয়ার সি স্কোয়ার, ফোর এ স্কোয়ার সি স্কোয়ার, আর মাইনাস ফোর এ বি সি স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কিন্তু ফোর দিয়ে গুণ করা ব্র্যাকেটটা তুলে দিলাম। আচ্ছা, এবার দেখো বিয়োগ হচ্ছে কিনা।
বি স্কোয়ার সি স্কোয়ার নাই, এ বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি, হ্যাঁ এই দুটো আছে, এ বি স্কোয়ার সি, এখানে টু এ বি স্কোয়ার সি, এটা হচ্ছে ফোর এ বি স্কোয়ার সি। আচ্ছা আমরা স্কোয়ারগুলো এক পাশাপাশি সাজিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, আর একটা আছে হচ্ছে ফোর এ স্কোয়ার সি স্কোয়ার। আমরা এই তিনটাকে পাশাপাশি সাজাচ্ছি। প্রথমে এটা লিখছি, এটা আছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার সি স্কোয়ার, ফোর এ স্কোয়ার সি স্কোয়ার। এবার হচ্ছে চলে আসছি, এবার হচ্ছে এই দুটো একসাথে যাচ্ছি, এ বি স্কোয়ার সি, এটাকে লিখছি, এটা হচ্ছে এ এ বি স্কোয়ার সি। এখানে যদি আমরা ইয়া করি, এখানে হচ্ছে এ বি আর বিসি, তাহলে এ বি স্কোয়ার সি টু এ, এটা লিখছি, এটা থেকে এটা বাদ দিচ্ছি। দেখো এখানে আছে টু এ বি স্কোয়ার সি, আর এটা আছে ফোর এ বি স্কোয়ার সি, এই দুটো বিয়োগ করলে আমার কিন্তু প্লাস, এই ফোর এটাতে বাদ দিলে প্লাস টু এ বি স্কোয়ার সি। দেখো এই দুটো আমি কিন্তু বিয়োগ করলাম, প্লাস, ঠিক আছে। আচ্ছা এবার এটা আছে হচ্ছে মাইনাস ফোর এ স্কোয়ার বিসি আর ফোর এ বি স্কোয়ার। এবার এই দুটো আসবো, এই দুটো যদি আসি তাহলে বি এ বি সি স্কোয়ার, এ বি সি স্কোয়ার, ফোর এ বি সি স্কোয়ার। তাহলে আমি এটা লিখছি মাইনাস ফোর এ বি সি স্কোয়ার, একটা আছে হচ্ছে মাইনাস ফোর এ স্কোয়ার বিসি ইকুয়াল টু জিরো। দেখো আমি সাজিয়ে লিখলাম, কিন্তু আমি এই দুটো এটা থেকে এটা বিয়োগ করলাম, এটা প্লাস হয়ে গেল। এবার আমি লিখছি, দেখো এটাকে লিখছি এ বি তার হচ্ছে হোল স্কোয়ার, এটাকে লিখছি বিসি তার হোল স্কোয়ার, প্লাস এটাকে লিখছি মাইনাস টু এসি তার হোল স্কোয়ার। এখানে কিন্তু মাইনাস এস টু এসি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে সি বলতে কিন্তু মাইনাস টু এসি, মাইনাস টু এসি সি। আচ্ছা প্লাস টু ইন্টু এ বি, এ বি এই দুটা, তাহলে এ বি ইন্টু বিসি। দেখো এই দুটো গুণ করলে এটা হবে, কিন্তু এটা যদি গুণ করে এটা হবে। দেখো এবার এই দুটো টু বিসি প্লাস টু ইন্টু বিসি ইন্টু এটা মাইনাস টু এসি। দেখো এই দুটা গুণ করলে কিন্তু মাইনাস ফোর এ বি সি স্কোয়ার, মাইনাস ফোর এ বি সি স্কোয়ার হবে। এই দুটো গুণ করলে কিন্তু এটা ফিরে আসবে, এই মাইনাস হবে কিন্তু, ঠিক আছে। এবার চলে আসতেছে এই দুটা প্লাস টু ইন্টু মাইনাস টু এসি ইন্টু এ বি ইকুয়াল টু জিরো। আবার যদি এই দুটো গুণ করি তাহলে কিন্তু ফোর এ স্কোয়ার বিসি হবে, এটা গুণ করলে কিন্তু ফোর এ স্কোয়ার বিসি। তাই দেখো দুই দুগুণ চার এ স্কোয়ার বিসি, সামনে মাইনাস, অথচ ফর্মুলা প্লাস। তাহলে এটা কিন্তু আমার একটা ফর্মুলা বলো, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু সি এ সমান সমান কী হয়, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এরকম দেখো এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু সি এ। দেখো এই ফর্মুলাটার মধ্যে আছে, কিন্তু এর মধ্যে কিন্তু ওই ফর্মুলাটা আছে, ভালো করে মিলিয়ে নাও। টু এ বি টু বিসি প্লাস টু সি এ, অথচ গুণ করলে কিন্তু এই লাইনটা ফিরে আসবে। তাহলে এটার সময় আমি লিখতে পারি এ বি প্লাস বিসি, এখানে মাইনাস হবে কিন্তু মাইনাস টু এসি তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। এটা হোল স্কোয়ার সমান কিন্তু জিরো হলো, মানে এ প্লাস বি প্লাস সি, এখানে প্লাস সিটা কিন্তু মাইনাস টু এসি হয়ে যাবে, এখানে প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি স্কোয়ার তুলে দিচ্ছি, জিরো থাকবে, এখানে লিখছি, তাহলে এখানে লিখছি এ বি প্লাস বিসি
মাইনাস টু এসি ইকুয়াল টু জিরো। আমি কিন্তু স্কোয়ার তুলে দিলাম, জিরোই থাকলো। এবার এটাকে আমি ওপার করে দিচ্ছি, তাহলে এবার হচ্ছে এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি। এটাকে ওপার গেলে কিন্তু প্লাস হবে। এবার আমি সবগুলোকে এ বি সি দ্বারা ভাগ করব। এটাকে আমি এ বি সি দ্বারা ভাগ করব, এটাকেও এ বি সি দ্বারা ভাগ করব, এটাকেও আমি এ বি সি দ্বারা ভাগ করব, মানে উভয় পক্ষে এ বি সি দ্বারা ভাগ করব। তাকে এ বি সি দ্বারা ভাগ করছি, এটাকেও আমি লিখছি এ বি সি, এটাকেও তাই এ বি সি, এখানেও তাই এ বি সি। আমি সবগুলোকে এ বি সি দ্বারা ভাগ করলাম, ভাগ সবগুলোকে। এবার দেখো এই এ আর এ কেটে যাবে, বি বি কেটে যাবে, এখান থেকে দেখো বি এর সঙ্গে বি কাটবে, সি এর সঙ্গে সি কাটবে, এখানে দেখো এই সি আর সি আর এ কাটবে, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে অতএব এখানে কি থাকলো 1/c প্লাস এখানে কি থাকবে 1/a ইকুয়াল টু এখানে কি থাকবে 2/b। এটাই হচ্ছে প্রুফড, এটাই প্রুফড। এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে 1/c প্লাস 1/a এগুলো 2/b কমপ্লিট। খুব ভালো করে বুঝবে। এটা কিন্তু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই ফর্মুলায় কিন্তু পড়বে। এখানে এ বলতে এবি, বি বলতে বিসি আর সি বলতে -2ac, সি বলতে -2ac। এখানে যা আছে মাইনাস হয়ে গেল, এখানে এই প্লাস মাইনাসে মাইনাস কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট টার্ম। তো 7-এর 1 নম্বর এক্স ইকুয়াল টু √5 প্লাস 1 আর নিচে হচ্ছে √5 মাইনাস 1, ওয়াই ইকুয়াল টু √5 মাইনাস 1 নিচে √5 প্লাস 1 হলে হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ আর এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর মান কত। একটা আছে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সমান কী হয় এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এ কিউ মাইনাস বি কিউ সমান কী হবে এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমি লিখে দিচ্ছি, আচ্ছা পরে করছি। আমি আগে এখান থেকে আমি প্রথমে 3টা মান বের করব। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান কত, আর একটা হচ্ছে এক্স ওয়াই সমান কত, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান কত। আমি বের করছি, তোমরা খুব ভালো করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। প্রথমে বের করছি এক্স প্লাস ওয়াই, এক্সের মান হচ্ছে √5 প্লাস 1 নিচে √5 মাইনাস 1 প্লাস এটা হচ্ছে √5 মাইনাস 1 নিচে √5 প্লাস 1। এর লসাগু, এর লসাগু হচ্ছে √5 মাইনাস 1 আর √5 প্লাস 1। প্রথমে এই দুটো ভাগ গেলো, আমি এই দুটো গুণ করব, কিন্তু এই দুটো তো একই, মানে √5 প্লাস 1 আর √5 প্লাস 1 গুণ, তার মানে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার, √5 প্লাস 1 তার আমি হোল স্কোয়ার দেবো, তাহলে এটা হচ্ছে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস, আবার দেখো এই দুটো ভাগ গেলো, এই দুটো গুণ করবো, এই দুটোও কিন্তু একই, মানে √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে √5 মাইনাস 1 তার হচ্ছে হোল স্কোয়ার। এটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান কি হয়, এটা সমান রুটের মধ্যে, এটার সমান হচ্ছে 2 লেখা ব্র্যাকেটে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কী হবে 2 লেখা ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সময় এটা হবে। কিন্তু এখানে তো আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে 2 লেখা ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 লেখা, এটা সমান তাই হবে কিন্তু। আর নিচে কিন্তু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে। তাহলে আমি এটাকে এভাবে লিখছি 2 লেখা ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মানে √5 তার হোল স্কোয়ার
প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, 2 লেখা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 লেখা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ঠিক আছে, এই যেটা এটা সময়টা, তাহলে 2 লেখা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর নিচে হচ্ছে √5 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। নিচে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার উপরে 2, এবার √5 স্কোয়ার মানে 5 প্লাস 1, নিচে 5 বিয়োগ 1, তাহলে এখানে 6 12 আর নিচে 4, কাটলে হচ্ছে 3। তাহলে এখানে আমার এক্স প্লাস ওয়াই সমান 3 বাড়ালো। তাহলে এটা কিন্তু একটা ফর্মুলা, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 লেখা ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি ফর্মুলাটা অবশ্যই মনে রেখে দিবে। কমপ্লিট। এবার আমরা এক্স ওয়াই বের করবো। এক্স ওয়াই ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে √5 প্লাস 1 নিচে √5 মাইনাস 1 ইন্টু √5 মাইনাস 1 √5 প্লাস 1। তাহলে এবার এর সঙ্গে এটা কাটবে, এর সঙ্গে এটা কাটবে, সমান সমান 1। তাহলে এক্স ওয়াই সমান 1 বাড়ালো, আর এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 3। এইবার আমি বের করব এক্স মাইনাস ওয়াই সমান কত। এক্স মাইনাস ওয়াই আমি বের করব এক্স মাইনাস ওয়াই সমান, ঠিক আছে, দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy। ঠিক এরকম একটা কিন্তু ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। একটা ফর্মুলা আছে এরকম, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এরকম ধরনের একটা ফর্মুলা আছে, ঠিক আছে। এবার দেখো এর মান আমার জানা আছে, এর মান হচ্ছে কত 3, এর মান হচ্ছে 3, তাহলে এখানে 3 তার হোল স্কোয়ার মাইনাস 4 গুণন 1 x1 মান 1, তাহলে 9 বিয়োগ 4 সমান সমান 5। এবার আমি স্কোয়ার তুলে দেবো, তাহলে এক্স মাইনাস ইকুয়াল টু √5। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান √5। যখন তোমার এ প্লাস বি আর এ বির মান দেওয়া থাকবে, তুমি কিন্তু এ মাইনাস বি কিন্তু ঠিক এইভাবে বের করবে। তুমি যখন এ প্লাস বি এর মান পেয়ে গেছো আর এ বির মান পেয়ে গেছো, তখন তুমি এ মাইনাস বি এর মান বের করবে ঠিক এইভাবে, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, একটা মান দেওয়া থাকলে অপরটা আমি বের করতে পারবো। কমপ্লিট। এবার আমি অঙ্কে চলে আসতেছি। অঙ্ক দেওয়া আছে একটা x³ প্লাস y³ মানে আমার যা যা মান দরকার আমি সবগুলো বের করছি। এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 3, এক্স ওয়াই এর মান 1 আর এক্স মাইনাস ওয়াই এর মান √5। এখন আমি চলে আসছি অঙ্কে, x³ y³। আচ্ছা দেখো, এবার এটা কিন্তু ফর্মুলা, মানে এ প্লাস মানে a³ প্লাস b³ সমান কি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমি লিখছি দেখো, এ প্লাস বি তার হচ্ছে হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে a³ প্লাস b³ আর একটা a³ মাইনাস b³। তাহলে এ মাইনাস বি তার হচ্ছে হোল কিউব, এখানে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। কমপ্লিট। এবার মান বসাবো। দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান 3, এর মান কিন্তু 3, এটা হচ্ছে 3 তার হোল কিউব 3 গুণন 1 গুণন 3, আর এর মান হচ্ছে √5 তার কিউব 3 গুণন 1 গুণন √5, এর মানে √5, এক্স মাইনাস ওয়াই এর মান √5। ঠিক আছে, এবার দেখো উপরে এটা হচ্ছে 27 মাইনাস 9, এটা হচ্ছে 5√5 প্লাস 3√5। 5 3টা √5 গুণ করলে 5√5, দুটা √5 মানে 5, তার সঙ্গে √5 গুণ করলে 5√5। এরকম দেখো √5
√5 ইন্টু √5, এই দুটা গুণ করলে হচ্ছে 5, আর তার সঙ্গে √5 গুণ সমান সমান 5 √5 সমান সমান 5 √5। আচ্ছা, সমান সমান 27টা 9 বাদ দিলে 18, আর নিচে হচ্ছে 8 √5, 8 √5, 5 আর 3 8 √5। এবার আমি করণী নিরসন করব। করণী নিরসন মানে নিচেও আমি √5 দিয়ে গুণ করব, উপরেও আমি √5 দিয়ে গুণ করব, উপর নিচ √5 দিয়ে গুণ, সমান সমান 18 √5, আর নিচে হচ্ছে 5 8 40, নিচে কিন্তু 40 হয়ে গেল। √5 5, তার সঙ্গে 8 গুণন, √5 আর √5 গুণ করলে 5, √5 আর √5 গুণ করলে 5, তার সঙ্গে 8 গুণন 40, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 9, আর 2 দিয়ে কাটলে 20, 2 দিয়ে কাটলে 20 সমান 9 √5 বাই 20, এটা হচ্ছে অ্যান্সার। 9 √5 বাই 20 অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এই ফর্মুলা কিন্তু অবশ্যই মনে রাখা দিবে যে a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আবার হচ্ছে a, এই যে ফর্মুলা লিখে দিয়েছি, আর a কিউ প্লাস বি কিউ হচ্ছে a প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর a কিউ মাইনাস বি কিউ হচ্ছে a মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। মনে রাখা দিবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। নেক্সট হচ্ছে 7 2 নম্বর। এটা একটা ভেদের অঙ্ক, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে, যদি 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমির পাট কাটতে পারে, 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমির পাট কাটতে পারেন, তবে কতজন কৃষক 18 বিঘা জমির পাট 9 দিনে কাটতে পারবেন? বলছে তবে কতজন কৃষক, আমাকে কিন্তু কৃষক বার করতে হবে, মানে জন বার করতে হবে। বলছে 18 বিঘা জমির পাট 9 দিনে কাটতে পারবেন। আমি কিন্তু ধরে নিচ্ছি, জনকে আমি ধরছি এ, বিঘাকে ধরছি বি, আর দিনকে ধরছি সি। আমি ধরে নিচ্ছি, ধরি জন ইকুয়াল টু এ, ধরি বিঘা ইকুয়াল টু বি, ধরি দিন ইকুয়াল টু সি। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে এখানে যদি জন বাড়ে দিন কমবে, মানে 5 জন কৃষক 12 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। এবার একজন কৃষক যদি ওই 10 বিঘা জমি যদি করে, তাহলে দিনটা বেশি লাগবে, জন কমলে কিন্তু দিন বাড়বে। ঠিক আছে, তার মানে জন কমলে দিন বাড়বে, তার মানে জন হচ্ছে দিনের সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত। আমরা একটু লিখে নেব যে জন বাড়লে দিন কমবে, তাই জন দিনের সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত। যখন বিঘা স্থির, তার মানে এখানে এ ভেরিয়াস 1/c, তাহলে এখানে এ ভেরিয়াস 1/c ব্যস্ত সম্পর্ক, মানে একের নিচে হবে, ব্যস্ত হলে একের নিচে। আবার দেখো, যদি জন কমে তাহলে বিঘা কমবে, জন বাড়লে বিঘা বাড়বে। কম লোক যদি লাগাও তুমি, তাহলে তুমি পাটটা কম কাটতে পারবে, আবার যদি বেশি লোক লাগাও তাহলে তুমি বেশি পাট কাটতে পারবে। তাহলে এখানে জন কমলে বিঘা কমবে, আর জন বাড়লে বিঘা বাড়বে। আমরা লিখব যে জন বাড়লে বিঘা বাড়বে, জন বাড়লে বিঘা বাড়বে, তাই জন বিঘার সঙ্গে
সঙ্গে সরল সম্পর্কযুক্ত, সরল সম্পর্কযুক্ত যখন দিন স্থির, স্থির। তার মানে দেখো জন বাড়লে বিঘা বাড়বে, তাই জন বিঘার সঙ্গে সরল সম্পর্কযুক্ত যখন দিন স্থির। তাহলে এ ভেরিয়াস বি, এ ভেরিয়াস বি। এখানে হচ্ছে যখন বি স্থির আর যখন হচ্ছে সি স্থির, যখন সি স্থির। এবার যদি আমরা যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাবো যে এ ভেরিয়াস বি বাই সি, লিখব যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, মানে দুটোকে আমরা জয়েন করে দেবো। তাহলে এ ভেরিয়াস বি বাই সি, এ ভেরিয়াস বি বাই সি। এবার যদি ভেরিয়াস তুলে একটা ধ্রুবক আসবে, তাহলে এ ইকুয়াল টু কে গুণন বি বাই সি। কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এবার আমরা মান বসাবো। এ হচ্ছে জন, দেখো 5 জন, এর মান হচ্ছে 5। কে ইন্টু বি মানে বিঘা, 10 বিঘা। আর সি হচ্ছে দিন, 12 দিন। আমরা কিন্তু মান বসে এখানে লিখে দিচ্ছি। এ ইকুয়াল টু 5 কমা, বি ইকুয়াল টু 10 কমা, আর সি ইকুয়াল টু 12। আমরা কিন্তু লিখে দিলাম। এখান থেকে আমরা কিন্তু কে এর মান বার করব। 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6। তাহলে কে ইকুয়াল টু 30-এর নিচে, দুই দিক থেকে 5 তুলে দিচ্ছি। তাহলে কে ইকুয়াল টু, আচ্ছা 30-এর নিচে 5, তাহলে কে ইকুয়াল টু 30, 530-এর নিচে 5 কাটলে হচ্ছে 6। তাহলে কে ইকুয়াল টু 6। কে এর মান আমরা কিন্তু পালাম 6। আবার এটা আবার লিখব, এই সমীকরণটা আবার লিখব। এ ইকুয়াল টু কে গুণন বি বাই সি। এবার তোকে এর মান বের করতে হবে। এবার কে এর মান কিন্তু 6 ইন্টু বি এর মান মানে বিঘা, 18 বিঘা, 18। আর সি দিন, 9 দিন। পাশে লিখে দিচ্ছি যে কে ইকুয়াল টু 6, বি ইকুয়াল টু 18 কমা সি ইকুয়াল টু 9। আবার কিন্তু এই সমীকরণটা আমাকে লিখতে হবে, লিখে এইবার আবার আমাকে মান বসাতে হবে। এখানে বি এর মান হচ্ছে 18, সি এর মান হচ্ছে 9, আর কে এর মান হচ্ছে 6, কে 6। এবার কাটাকাটি করব, কাটলে 2। তাহলে এ ইকুয়াল টু 12। তাহলে আমরা লিখব যে অ্যান্সার লিখব যে 12 জন। আমি লিখব যে লোক লাগবে ইকুয়াল টু 12 জন। এটা হচ্ছে অ্যান্সার। কতজন লোক লাগবে? 12 জন লোক লাগবে। কৃষক, লোক মানে কৃষক লাগবে। এখানে কৃষক লিখে দিই। কৃষক লাগবে ইকুয়াল টু 12 জন। কৃষক লাগবে হচ্ছে 12 জন। লাগবে ইকুয়াল টু 12 জন। ঠিক আছে, অ্যান্সার কমপ্লিট। তাহলে জন আর দিন হচ্ছে ব্যস্ত সম্পর্ক, আবার জনের সঙ্গে বিঘা হচ্ছে সরল সম্পর্ক। জন বাড়লে বিঘা বেশি হবে, জন কমলে বিঘা কমবে। কারণ বেশি জন লাগলে তুমি বেশি বিঘা ধান মানে পাট কাটতে পারবে, আর কম লোক লাগলে কম জমির পাট কাটতে পারবে, তাহলে সরল সম্পর্ক। আর কম দিনের মধ্যে যদি কাজ করতে চাও তাহলে বেশি লোক লাগাতে হবে, আর বেশি দিন ধরে কাজ করতে চাইলে কম লোক লাগাতে হবে, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। নেক্সট হচ্ছে 8-এর 1 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে 10x প্লাস 3y ইস টু 5x প্লাস 2y ইকুয়াল টু 9:5 হলে দেখাও যে 2x প্লাস ওয়াই ইস টু x প্লাস 2y ইকুয়াল টু
11:13, মানে 11:13, এটা আমাকে প্রুভ করতে হবে। আমি এখান থেকে প্রথমে এক্স আর ওয়াই, এক্স বাই ওয়াই বের করে নেব। আমি করছি, দেখো। তাহলে আমরা লিখব হচ্ছে 10x প্লাস 3y, তার নিচে হচ্ছে 5x প্লাস 2y ইকুয়াল টু, এখানে হচ্ছে 9 এর নিচে 5। আমি কিন্তু ক্রস গুণন করছি, বজ্র গুণন, আগে এই সাইড গুণ করছি। তাহলে এখানে গুণ করলে 5 10 50x প্লাস 15y, আর 9 দিয়ে গুণ করলে 45x প্লাস 18y। 9 দিয়ে গুণ করলাম 45x, আর 9 দিয়ে গুণ করলাম 18y। 5 দিয়ে গুণ করলে 50x, 3 5 15y। এবার এক্সগুলোকে আমরা বাম দিক আর ওয়াইকে আমরা ডান দিক করব। এক্সগুলোকে বাম দিক, 45x প্লাস আছে, এবার আসলে মাইনাস হবে। তাহলে 50x মাইনাস 45x ইকুয়াল টু, এটা আছে 18y প্লাস আছে, ওগুলো মাইনাস 15y, বাদ দিলে 5x ইকুয়াল টু 16 3y, 50 থেকে 35 বাদ দিলে 5x, 18y থেকে 15y বাদ দিলে 3y। এবার ওয়াইটাকে আমরা এপার নিয়ে আসবো আর 5টাকে এপার নিয়ে যাব। ওয়াইকে আমরা ডান দিকে নিয়ে আসবো, তাহলে এক্স এর নিচে ওয়াই, আর 5কে ওপর নিয়ে যাবো, তাহলে 3 এর নিচে 5। ঠিক আছে, এবার আমরা কিন্তু ধরে নেব, ধরি এক্স ইকুয়াল টু 3k, পাশাটা কে ধরে নিচ্ছি, আর ধরি ওয়াই ইকুয়াল টু 5k। আমরা কিন্তু ধরে নিচ্ছি যে এক্স সমান 3k, পাশাটা কিছু ধরে নিচ্ছি, যেহেতু অনুপাত, পাশে ধরে নিচ্ছি 3k, আর এটা হচ্ছে 5k। এবার লেফট হ্যান্ড সাইড মান বসাবো। লেফট হ্যান্ড সাইড এখানে দেওয়া আছে 2x প্লাস ওয়াই ইস টু এক্স প্লাস 2y। লেফট হ্যান্ড সাইড থেকে আমি রাইট হ্যান্ড সাইড প্রুভ করবো। তাহলে আমরা কিন্তু বজ্রগুণন করবো, করে এক্সগুলোকে বাম দিকে নিয়ে আসলাম আর ওয়াইগুলোকে ডান দিক করলাম। তাহলে আমার এখানে 5x ইকুয়াল টু 3y। এবার ওয়াই এপারে আসলে নিচে আসবে, আর 5 ওপারে গেলে নিচে, মানে যে যাবে সে ডিভাইডেড হবে, নিচে যাবে সবচেয়ে। যেমন 5 ওপারে গেলো ডিভাইডেড, ওয়াই আসলো ডিভাইডেড। ঠিক আছে, এবার আমি মান বসাচ্ছি। 2 ইন্টু এক্সের মান হচ্ছে 3k প্লাস ওয়াইয়ের মান 5k ইস টু এক্সের মান 3k প্লাস 2 ইন্টু 5k। দেখো ওয়াইয়ের মান 5k, এখন আমি মান বসিয়ে দিলাম। এক্সের মান হচ্ছে 3k, ওয়াইয়ের মান 5k, এক্সের মান 3k, ওয়াইয়ের মান 5k, এক্সের মান হচ্ছে 3k, ওয়াইয়ের মান 5k। ঠিক আছে, মান বসালাম। তাহলে এখানে 6k প্লাস 5k ইস টু, এখানে হচ্ছে 3k প্লাস 10k, 5 দুগুণ 10k। এবার 5 6 11k ইস টু, আর ব্যাকেট দিতে হবে না, এখানে হচ্ছে 13k। এবার কে উঠিয়ে দিচ্ছি, কে তুলে দিচ্ছি, তাহলে 11:13 প্রুফড। তার মানে কিন্তু প্রুফড হয়ে গেল। আমাকে প্রুফ করতে হবে 11:13, 11:13 প্রুফ হয়ে গেল। দেখো খুব সোজা। তাহলে আমরা প্রথমেই বজ্রগুণন করব, করে এক্সগুলোকে বাম দিক, ওয়াইগুলোকে ডান দিক। তারপর আমি এক্স বাই ওয়াই কত বের করব। এবার আমি ধরলাম এক্স হচ্ছে 3k, ওয়াই হচ্ছে 5k। এখন মান বসিয়ে দিলেই হয়ে যাবে, কমপ্লিট। এবার চলে আসছে নেক্সট। আর নেক্সট হচ্ছে 8-এর 2 নম্বর। দেখো খুব ভালো করে দেখো, প্রশ্ন আছে a:b ইকুয়াল টু b ইকুয়াল টু c:d হলে প্রমাণ করো যে a প্লাস বি ইকুয়াল টু a মাইনাস বি ইকুয়াল টু রুটের মধ্যে ac প্লাস এডি প্লাস বিসি প্লাস ডিবি বাই রুটের মধ্যে এসি মাইনাস এডি মাইনাস বিসি প্লাস ডিবি। এই দুটোর সমান আমাকে প্রুভ করতে হবে। ঠিক আছে, দেখো আমি করছি, খুব ভালো করে দেখো। এখানে দেওয়া আছে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে ধরি। এগুলো কিন্তু কে সাপোজের অঙ্ক, আমরা কিন্তু কে ধরে নেবো কিন্তু। তাহলে এখানে হচ্ছে এ বাই বি ইকুয়াল টু কে,
অতএব এ ইকুয়াল টু বি কে। আবার দেখো সি বাই ডি ইকুয়াল টু কে, অতএব সি ইকুয়াল টু ডি কে। কমপ্লিট। তাহলে আমার এ ইকুয়াল টু বি কে, সি ইকুয়াল টু ডি কে। তাহলে আমরা একবার লেফট হ্যান্ড সাইড করব আর একবার রাইট হ্যান্ড সাইড করব, দুই দিকে সমান হলে তবেই আমার প্রুফড হবে। আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড করছি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ প্লাস বি, তার নিচে এ মাইনাস বি। এবার এর মান কি? বি কে প্লাস বি, আচ্ছা বি কে মাইনাস বি, উপরে আমি বি কমন নিচ্ছি, দেখো উপরে কমন আছে বি, তাহলে কে প্লাস ওয়ান আর বি কমন নিলে কে মাইনাস ওয়ান, এই দুটো কেটে গেল। শোন উপরে হচ্ছে কে প্লাস ওয়ান, কে মাইনাস ওয়ান। কমপ্লিট, লেফট হ্যান্ড সাইড কমপ্লিট। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে আসলো কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, উপরে আছে হচ্ছে এসি প্লাস এডি প্লাস বিসি প্লাস ডিবি, এটা হচ্ছে রুটের মধ্যে। আর তার নিচেও রুটের মধ্যে আছে এসি মাইনাস এডি মাইনাস বিসি প্লাস ডিবি, এরম আছে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এবার আমরা কিন্তু মান বসাবো, মান বসাবো রুটের মধ্যে। এর মান হচ্ছে বিকে, এর মান বিকে ইন্টু সি এর মান হচ্ছে ডিকে, সি এর মান ডিকে প্লাস এর মান হচ্ছে বিকে, আর ডি এর তো মান নেই, ডি যা আছে তাই, ইন্টু ডি প্লাস বি এর মান নেই, বি যা আছে তাই, সি এর মান হচ্ছে ডিকে, সি এর মান ডিকে, সি এর মান ডিকে প্লাস ডি, ডি ইন্টু ডিবি, ডিবি যা আছে তাই। ডি আর বি এর কিন্তু মান নাই, এখানে ডি এর মান নাই, বি এর মান, শুধু এ আর সি এর মান। যেখানে এ আসে বসাবো, সি বসাবো, এ আসে আর ডি নাই, এখানে এ আর সি, সি এর জায়গায় হচ্ছে এ, বি হচ্ছে বি, সি হচ্ছে বি কে আর ডি। তাহলে আমরা প্রথমে যাচ্ছি এটা, তারপর বিসি, এটা চলে যাচ্ছি। কমপ্লিট। তাহলে আমরা এ এর মান বি কে, সি এর মান ডি কে, এ এর মান বি কে, ডি, বি এর মান বি, সি হচ্ছে ডি কে আর ডিবি। এবার নিচেও তাই, নিচেও দেখো তাই। প্রথমে হচ্ছে বি কে ইন্টু ডি কে মাইনাস বি কে ইন্টু ডি মাইনাস বি ইন্টু ডি কে প্লাস ডিবি, প্লাস ডিবি। কমপ্লিট। এবার আরও একটা স্টেপ রুটের মধ্যে, তাহলে এখানে হচ্ছে বি ডি কে স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বি ডি কে প্লাস বি ডি কে, এখানে বি ডি কে, এটাও বি ডি কে, দুটোই কিন্তু বি ডি কে। এখানে উপরে হচ্ছে এর মান হচ্ছে বি কে, ডি এর মান ডি, বি সি এর মান ডি কে, বিডি কে। কমপ্লিট। এবার চলে আসতেছি প্লাস ডিবি, ডিবি আর নিচেও তাই রুটের মধ্যে, এটা হচ্ছে বি ডি কে স্কোয়ার মাইনাস বি ডি কে মাইনাস বি ডি কে প্লাস ডিবি। আচ্ছা এবার দেখো উপরে দেখো বিডি কম, এখানে বিডি আছে, এখানে বিডি আছে, এখানে বিডি আছে, এখানে বিডি, আমরা বিডি কমন নিচ্ছি উপরে। উপরে কিন্তু রুটের মধ্যে বিডি কমন নিচ্ছি, তার এখানে হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস কে প্লাস ওয়ান, ঠিক আছে। আর নিচেও আমরা কমন নিচ্ছি বিডি, তাহলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। কমপ্লিট।
তাহলে আমরা কিন্তু উপরে বিডি কমন নিচ্ছি, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1। এবার একটা স্টেপ করছি, উপরে রুটের মধ্যে বিডিটা রুটের মধ্যে আছে, তাহলে এখানে হচ্ছে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1, নিচেও রুটের মধ্যে বিডি কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 কমপ্লিট। এবার পরের স্টেপ এখানে করছি, বিডিটা বাইরে আসতেছে, রুটের মধ্যে বিডি, আচ্ছা বাকিটা হচ্ছে রুটের মধ্যে কে প্লাস 1 আবার কে প্লাস 1। দেখো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারকে আমি দুইবার লিখলাম, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, কে প্লাস 1 তার হোল স্কোয়ার হয়, সেটাকে আমি দুইবার লিখলাম। এখানেও তো এই রুটের মধ্যে বিডি, এখানেও রুটের মধ্যে কে মাইনাস 1 আর একটা হচ্ছে কে মাইনাস 1, এখানেও তাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কে মাইনাস 1 তার হোল স্কোয়ার, কে মাইনাস 1 তার হচ্ছে হোল স্কোয়ার। এই বিডি কেটে গেল। এবার দেখো একই জিনিস রুটের মধ্যে দুটো আছে, একটা কিন্তু রুটের বাইরে আসবে, জোড়া মিলা বাইরে আসবে, তার মানে হচ্ছে কে প্লাস 1 আর এখানে হচ্ছে কে মাইনাস 1। তাহলে দেখো এই দুটো কিন্তু সমান প্রুফড হয়ে গেল। এবার আমরা লিখবো, তাহলে এখানে লিখে দিচ্ছি, এখানে লিখবো যে এ প্লাস বি আর তার নিচে এ মাইনাস বি ইকুয়াল টু রুটের মধ্যে এসি প্লাস এডি প্লাস বিসি প্লাস ডিবি, আবার রুটের মধ্যে এসি মাইনাস এডি মাইনাস বিসি প্লাস ডিবি। এখন এই দুটো যে সমান সেটা হচ্ছে প্রুফড, আমরা কিন্তু প্রুফ করলাম দুটো হচ্ছে সমান। এটা কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আমি এ প্লাস বি হোল স্কোয়ার না লেখে ওটাকে আমি দুইবার লিখছি, মানে কে প্লাস 1কে আমি দুইবার লিখছি, তার মানে হোল স্কোয়ার। আবার নিচেও তাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কে মাইনাস 1 তার হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার না লিখে আমি দুইবার লিখছি। এবার জোড়া মিলে একটা বাইরে আসলো, এই জোড়া মিলে একটা বাইরে আসলো, আর এই দুটো কেটে গেল, ঠিক আছে, তবে আমার প্রুফড হলো। খুব ভালো করে দেখে নাও, খুব ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করবে। তোমরা কিন্তু এইটুকু হেল্প করবে তুমি, যে তোমরা কিন্তু তোমাদের জানাশোনা পরিচিত বন্ধুদেরকে কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করবে, কিন্তু তারা কিন্তু সুযোগটা যেন পায়। আর তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে তোমাদের কিন্তু সুবিধা হবে, পরের ভিডিও পেতে আরও সুবিধা হবে। আমি খুব তাড়াতাড়ি মডেল কোশ্চিন পেপার 9 নিয়ে আসবো, এর পরবর্তী দিনই তোমরা পেয়ে যাবে মডেল কোশ্চিন পেপার 9। খুব ভালো করে লক্ষ্য করবে, আশা করি তোমাদের কোশ্চিন ব্যাংক এখানেই সলভ হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা পরিচিত বন্ধুদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। আমি খুব তাড়াতাড়ি মডেল কোশ্চিন পেপার 9 আনবো, ঠিক আছে। ভালো থাকো, আবার দেখা হবে। থ্যাংক ইউ, গুড নাইট।